আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মামুন, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আশা করি সকলে সুস্থ ও নিরাপদে আছো। বর্তমানে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তাই বাড়ির বাইরে যেতে না হয় এটাই চেষ্টা করবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করবে। তোমরা ইতিমধ্যে এসএসসি 2020 ব্যাচের ফলাফল অনেকেই জেনেছ। মাইলস্টোন কলেজ বরাবরের মতো তার সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবছর 1381 জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাসসহ 935 জন জিপিএ 5 অর্জন করেছে। পরীক্ষার্থীদের এই ভালো ফলাফলে তারা সকলেই আনন্দিত ও উৎফুল্ল। ঠিক আগামী বছর তোমরাও যেন ভালো ফলাফল অর্জন করতে পারো, সেই লক্ষ্যে তাদের মতো তোমাদেরও কঠোর পরিশ্রম করতে হবে। তোমরা এসএসসি পরীক্ষার্থী, এই বিষয়টি মাথায় রেখে আজকে থেকে আমি বিশ্বাস করি তোমরা পড়ালেখায় আরও অনেক বেশি মনোযোগী হবে। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। আজকে আলোচনা করব হায়ার ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 এক্সারসাইজ 8.1। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, চতুর্ভাগ, ধনাত্মক ঋণাত্মক কোণ, কোণের অবস্থান, কোণ পরিমাপের পদ্ধতি, একক ও সম্পর্ক, এমসিকিউ এবং আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে মনোযোগের সাথে ক্লাসটি দেখো। XY সমতলে দুইটি অক্ষ x প্রাইম ও x, y ও y প্রাইম পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এবং দেখো এখানে চারটি সমকোণ উৎপন্ন করেছে। এই একটি সমকোণ, এখান থেকে এতটুকু সমকোণ, এখান থেকে এতটুকু এক সমকোণ, এখান থেকে এতটুকু এক সমকোণ। এই চারটি সমকোণ এখান থেকে এই পর্যন্ত এই অভ্যন্তরস্থ যে অংশটুকু, এটাকে আমরা বলছি চতুর্ভাগ। তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এটা আমরা লিখতে পারি প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ এবং এটা চতুর্থ চতুর্ভাগ। এই চারটি চতুর্ভাগে আমি ধরে নিলাম যে ও এ একটি ঘূর্ণনমান রশ্মি। এটা ঘুরবে কিভাবে দেখো, আমি ধরে নিলাম যে এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঘড়ির কাঁটা সাধারণত এইভাবে ঘুরে, ঘড়ির কাঁটাটা এইভাবে ঘুরে, এখানে ও এ রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, আমি ধরে নিলাম। তাহলে ও এ রশ্মিটা কিছু সময় পরে দেখো তো এই অবস্থায় আসবে। সাপোজ এটা OA1, এই অংশটুকু একটা সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে। ও এ রশ্মিটা যখন এখানে অবস্থান করবে তখন দেখো একটি সমকোণ উৎপন্ন করেছে। আবার ও এই রশ্মিটাই যখন এখানে অবস্থান করবে তখন এতটুকু একটি কোণ উৎপন্ন করেছে যা স্থূলকোণ। আবার এটি যখন ও এক্স প্রাইম রেখার উপর অবস্থান করবে এটি দুই সমকোণ বা সরল কোণ। আবার যখন এখানে অবস্থান করবে দেখো এটাকে আমরা বলছি প্রবৃদ্ধ কোণ। ঠিক অনুরূপভাবে যখন আবার একবার ঘুরে এখানে আসবে, তাহলে এই একবার ঘুরে যখন এখানে আসলো তখন এটা দুই সমকোণ না, চার সমকোণ উৎপন্ন হলো। এটা অনুরূপভাবে যদি আবার এভাবে ঘুরতেই থাকে, এভাবে যদি আবার ঘুরতেই থাকে, তাহলে আমরা জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতির মধ্যে একটু তফাৎ, সেটা একটু খেয়াল করি। যখন ও এক্স এই অক্ষের ওপর অর্থাৎ এই রেখার উপর ও এইটা অবস্থান করছে তখন দেখো যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এক্স ও এ, অর্থাৎ এক্স ও এক্স, কোণ এক্স ও এক্স, এটা কিন্তু 0 ডিগ্রি। আবার যখন এখান থেকে একবার ঘুরে আসলো তখন চার সমকোণ হলো। ঠিক এখান থেকে এখান যখন অবস্থান করবে অথবা আবার একবার ঘুরে আসবে তখন সেটা চার সমকোণের চেয়ে বড় হচ্ছে। কোন সমতলে আমরা জ্যামিতিক কোণ এখনো চার সমকোণের বেশি আসলে আমরা আলোচনা করি না।
তাহলে 0 ডিগ্রি এবং 4 সমকোণের চেয়ে বড় যে কোণটা সেটাকে আমরা ত্রিকোণমিতিক কোণ বলবো বা জ্যামিতিক কোণ বলবো না। এবার আমরা চতুর্ভাগ জানলাম, আমরা জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ একটু আলোচনা করলাম। এবার দেখো ধনাত্মক এবং ঋণাত্মক কোণটা কি। এই ঘড়ির কাঁটা যেদিকে ঘুরলো সেটাকে ক্লকওয়াইজ যদি কোনো রশ্মি ঘূর্ণনমান হয় তাহলে সেটা ঋণাত্মক, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন কোনো রশ্মি ও এ রশ্মি, আমরা যেটা আলোচনা করলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হচ্ছে ধনাত্মক। তাহলে ধনাত্মক আমরা বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ধনাত্মক কোণ হচ্ছে যখন এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনমান হয়, এবং ঋণাত্মক কোণ এটা যখন ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনমান হয়। তাহলে এই ধনাত্মক এবং ঋণাত্মক কোণের আলোচনা থেকে আমরা এখানে দুইটি কোণের অবস্থান বের করার চেষ্টা করব। দেখো 430 ডিগ্রি এই কোণের অবস্থান কোন চতুর্ভাগে? 430 ডিগ্রি। তাহলে এই কোণের অবস্থান যদি আমি নির্ণয় করতে চাই তাহলে এই হচ্ছে আমার এক চতুর্ভাগ। তাহলে 430 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা এক একটি সমকোণ। তাহলে এখানে কি অবস্থা, আমরা একটু 90 ডিগ্রির গুণিতক আকারে যদি ভাঙি তাহলে দেখো তো 4 × 90 ডিগ্রি, তাহলে 4 নং 36, 360 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, তাহলে 430 ডিগ্রি। 4 × 90 ডিগ্রি, 1 × 90, 2 × 90, 3 × 90, 4 × 90 প্লাস, যখনই প্লাস হলো তখন এই অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পরের চতুর্ভাগে এই কোণটা অবস্থান করলো, তাহলে এই বরাবর। তাহলে দেখো তো এখান থেকে এটা ঘুরে এখানে আসলো, এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে এটা 430 ডিগ্রি এই কোণের অবস্থান প্রথম চতুর্ভাগে। এটা একটা এমসিকিউ হতে পারে। প্লাস আমাদের 8.3 যখন এই অনুশীলন আলোচনা করব তখন এটা অঙ্কের একটি অংশ বিশেষ হিসাবে কাজ করবে। মাইনাস 520 ডিগ্রি এই কোণটি কোন চতুর্ভাগে? তাহলে আমরা একটু দেখি। তাহলে এখানে চতুর্ভাগ অঙ্কন করলাম। 520, তাহলে 90 ডিগ্রি গুণিতক আকারে যদি ভাঙি তাহলে কি হচ্ছে মাইনাস 5 × 90, 450 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে 520 ডিগ্রি। আচ্ছা যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের হচ্ছে 450 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। আমরা একে 90 ডিগ্রি গুণিতক আকারে যদি চিন্তা করি তাহলে 5 × 90, 5 নং 45, 450 প্লাস 70 ডিগ্রি। তাহলে আমরা চতুর্ভাগটা আরেকবার অঙ্কন করি। তাহলে দেখো মাইনাস মানে এই কোণটা ঋণাত্মক, তাহলে দিক কোনটা বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখান থেকে এবার এই দিকে ঘুরবে, ঘূর্ণনমানের দিক হবে ঘড়ির কাঁটার দিকে। তাহলে 5 × 90, 1 × 90, 2 × 90, 3 × 90, 4 × 90, 5 × 90 প্লাসের কারণে এই চতুর্ভাগে চলে আসলো। তাহলে এটা কোন চতুর্ভাগে আসলো? দেখো এটা কিন্তু প্রথম চতুর্ভাগ ছিল, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ। তাহলে মাইনাস 520 ডিগ্রি এই কোণের অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমরা কোণের অবস্থান খুব সহজেই নির্ণয় করতে পারি। পরিমাপের পদ্ধতি একক ও সম্পর্ক। তাহলে কোণ পরিমাপে সাধারণত দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক ধরা হয় সমকোণ, এবং বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক ধরা হয় রেডিয়ান। তাহলে ষাটমূলক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতিতে কিছু সূত্র আছে, একটু দেখি। ষাটমূলক পদ্ধতিতে এই 60 সেকেন্ড ইকুয়ালস টু 1 মিনিট, এই উপরে দুইটি দাগ দ্বারা আমরা সেকেন্ড বুঝলাম এবং উপরে একটি দাগ দ্বারা মিনিট। তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট। আবার 60 মিনিট ইকুয়ালস টু 1 ডিগ্রি, এটা মিনিট চিহ্ন এবং এটা ডিগ্রি চিহ্ন। আবার 90 ডিগ্রি সমান 1 সমকোণ। তাহলে ষাটমূলক নামকরণের ক্ষেত্রেও দেখো একটু কিভাবে নামকরণটা হয়, যেখানে ক্ষুদ্রতম একক হচ্ছে সেকেন্ড,
তাহলে 1 মিনিটে 60 ভাগের 1 ভাগ সেকেন্ড। আবার 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগ মিনিট, এই ক্ষুদ্রতম এককগুলা 60 বা 60, এই কারণে নাম হয়েছে 60মূলক পদ্ধতি। তাহলে 60মূলক পদ্ধতির একক কোনটা ধরি? সমকোণ। এবার আসে বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতির একক রেডিয়ান। এই রেডিয়ান কি সেটা আমরা একটু ভালো করে দেখবো, এটা পরীক্ষায় আসে। রেডিয়ান, তাহলে রেডিয়ানটা কি? বৃত্ত, দেখো এই বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও এ ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, ও এ, এটা বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আর এর সমান একটি চাপ, আর এর সমান বৃত্তচাপ, তাহলে পরিধির অংশ বিশেষকে বৃত্তচাপ বলে। তাহলে এই ও এ ঠিক এতটুকুই এ বি যদি হয়, তাহলে এই অংশটুকু আর, তাহলে ব্যাসার্ধের সমান চাপ। এই ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, ধরলাম কোণটা উৎপন্ন করেছে থিটা, তাহলে ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে বলছি রেডিয়ান। তাহলে রেডিয়ান কি? কোণ এ ও বি, এটাই হচ্ছে এক রেডিয়ান। এই 60মূলক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতি এই কোণ পরিমাপের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আছে। একটি সম্পর্ক দুইটা লিখে দিই, তারপর আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে সম্পর্ক দেখো, এক অর্থাৎ 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এটা হচ্ছে রেডিয়ান চিহ্ন, উপরে সি। আবার 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই এত ডিগ্রি। তাহলে আমরা এটা বলতে পারি যে এটাই হচ্ছে 60মূলক পদ্ধতি এবং বৃত্ত পদ্ধতির এককের মধ্যে সম্পর্ক। এটা আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে লাগবে। আমরা এবার গাণিতিক সমস্যার সমাধান করব। যেহেতু তোমরা ক্লাস 10 এবারে পরীক্ষা দিবে, আমাদের আসলে অনুশীলনীগুলো একটু দ্রুতই শেষ করতে হচ্ছে। তারপরে আমরা সিকিউ নিয়ে এবং এমসিকিউ নিয়ে আলাদা বোর্ডে যে অঙ্কগুলো বারবার এসছে এইগুলো নিয়ে আবার আলোচনা করব। আর এই অনুশীলনীগুলো 9 একবার হয়েছিল, সেই ক্ষেত্রে একটু দ্রুতই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের অনুশীলনীর 1 নাম্বার 1-এর ক, এখানে আছে রেডিয়ানে প্রকাশ করো। রেডিয়ানে প্রকাশ করো। এখন রেডিয়ানে প্রকাশ করব, তাহলে রেডিয়ানে আর 60মূলক পদ্ধতির যে সম্পর্ক সেটা, আর খতে আছে ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে রেডিয়ানে প্রকাশ করো, এই অঙ্কটা একটু দেখি। 75 ডিগ্রি 30 মিনিট। তাহলে অঙ্কটা কিভাবে করব? তা রেডিয়ানে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের রেডিয়ানের সাথে সম্পর্ক কার? রেডিয়ানের সাথে সম্পর্ক হচ্ছে ডিগ্রি। তাহলে ফার্স্টে ডিগ্রিতে দিতে হবে পুরাটাকে। তাহলে দেখো এখানে আছে 75 এত ডিগ্রি, 75 ডিগ্রি 30 মিনিট। এই 30 মিনিটকে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই, তাহলে ডিগ্রি বড় নাকি মিনিট বড়? ডিগ্রি বড়। যখন ছোটটা থেকে বড়তে নিতে হয় তখন ভাগ করতে হয়। তাহলে 60 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে দেখো এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, পুরাটাকে আমরা ডিগ্রি হিসাবে চিহ্নিত করতে পারি। 30 এবং 60 যদি আমরা 30 দিয়ে ভাগ দেই, তাহলে 1/2 এত ডিগ্রি। দেখো এখানে 75 সমস্ত আকারে আছে, তাহলে সমস্ত ভাঙার নিয়ম কি? এইটা গুণ এইটা যোগ এইটা। তাহলে 75 × 2 150 প্লাস 1 151 ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি। এখন ডিগ্রির সাথে রেডিয়ানের একটা সম্পর্ক ছিল, ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক, সেই সূত্রটা যদি আমরা ইউজ করি, তাহলে 51 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই বাই 180। অবশ্যই এখানে সাইড নোট দিয়ে দিব যে 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমরা একটা ক্যালকুলেটর ইউজ করতে পারি। পায়ের মান
পায়ের মান আমরা সবাই জানি 3.1416। তাহলে আমরা যদি এটা মান বসাই তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 151 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 360। দেখো 1.3177 এত রেডিয়ান প্রায়। এখানে একটা রেডিয়ান চিহ্ন দিয়ে দিলে হবে। এটা আমরা একটু প্রায় লিখে দিবা, কারণ আরো দুইটা ঘর ছিল আমরা নেই নাই, আরো 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়া যেত, 4 দশমিক নিয়েছি। তাহলে আমরা খ নাম্বারের অঙ্কটা করব। খতে আছে ডিগ্রিতে প্রকাশ করো। একের খ, তাহলে 1 নম্বর অঙ্কটা একটু দেখি। 8 পাই বাই 13 রেডিয়ান। তাহলে রেডিয়ান এবং ডিগ্রি, তা রেডিয়ানের সাথে ডিগ্রির একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক সূত্র আমরা বসাই। তাহলে 8 পাই ডিভাইডেড বাই 13 ইন্টু 180 অর্থাৎ 180 ডিভাইডেড বাই পাই। তাহলে এটা কি হয়ে গেল? ডিগ্রি। সাইড নোট দেই, 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 বাই পাই ডিগ্রি। তাহলে দেখো পাই এবং পাই আমরা কেটে দিতে পারি। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 180 ইন্টু 8 ডিভাইডেড বাই 13 আমরা পেলাম 110.769238। দেখো এত ডিগ্রি, কিন্তু আমরা এভাবে রাখবো না, আমরা মিনিট সেকেন্ডে প্রকাশ করবো। মিনিট সেকেন্ডে যখন প্রকাশ করবো তোমরা ক্যালকুলেটারে একটা অপশন আছে দেখো, 0 তারপর একটা কমা, তারপরে 2টা কমা, অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ড বোঝাচ্ছে। ঠিক এই মানটা আসার পরে এখানে যদি আমরা বাটনটাতে চাপ দিই তাহলে এভাবে আসবে 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড। এখন এটা লিখে দিতে পারো ক্যালকুলেটর ব্যবহার করে, অথবা না লিখলেও হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন এটা তো ক্যালকুলেটর থেকে বের করলাম, আসলে এই মানটা কিভাবে হলো আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি যে এটা কিভাবে হয়েছে। ক্যালকুলেটর দিয়ে শিখলাম, এবার সরাসরি এটা কিভাবে আমরা অঙ্ক করে করব এটা একটু জেনে রাখি। তাহলে দশমিকের আগে যে ছিল 110 ডিগ্রি, দশমিক সহ 0.769238, এটা কি ছিল? ডিগ্রি। ঠিক এর পরের ছোট এককটাকে নিব, তাহলে ছোটতে গেলে গুণ দিতে হয়, তাহলে 60 দ্বারা গুণ দিলে এটা হয়ে গেল কি? মিনিট। তাহলে এই অংশটুকু মিনিট। এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমাদের মান আসছে 110 ডিগ্রি। এই অংশটুকু ক্যালকুলেশন করে পেলাম 46.153848 এত মিনিট। তাহলে আবার দশমিকের আগ পর্যন্ত যে অংশটুকু আছে সেটা হলো মিনিট। এই দশমিকের পরে যেটা পেলাম তাকে আবার 60 দিয়ে গুণ দিই, 0.15348 ইন্টু 60, তাহলে তার পরের একক কি ছিল? সেকেন্ড। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে মানটা ক্যালকুলেটর ইউজ করে পেয়েছিলাম সেটাই আমরা পাবো। তাহলে একটু দেখি, 0.15348 ইন্টু 60 ইকুয়ালস টু পেলাম 9.23 এত সেকেন্ড। তাহলে আমরা এই অঙ্কটা শেষ করলাম। এবারে আমাদের পাঠ্য বইয়ের 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা এখানে আছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে
5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? এই অঙ্কটা করার আগে একটি সূত্র, রেডিয়ানের ক্ষেত্রে আমরা যেভাবে শিখেছিলাম, এটা বৃত্তের ব্যাসার্ধ, আর সাপোজ এটা ও এ, এইটা বি, ঠিক এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব যদি এস হয়, অর্থাৎ এটা একটা বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য এস, এবং এই এস পৃথিবীর কেন্দ্রে যদি থিটা উৎপন্ন করে, তাহলে এস আর থিটা, এস আর এবং থিটা এই তিনটার একটা সম্পর্ক আছে, এস ইকুয়াল টু আর থিটা। এই সূত্রটা ইউজ করব, অর্থাৎ এই বৃত্তচাপের দৈর্ঘ্য অর্থাৎ দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু থিটাটা হচ্ছে কেন্দ্র উৎপন্ন কোণ বা রেডিয়ানে প্রকাশিত কোণ। তাহলে এই সূত্রটা ইউজ করে অঙ্কটা করি। তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আমরা পৃথিবীর ব্যাসার্ধ তাহলে লেখো দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ, তোমরা লিখে নিবা পৃথিবীর ব্যাসার্ধ আর সমান ৬৪৪০ কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা 5 ডিগ্রি। তা লিখবা ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, আমাদের এবার থিটা ইকুয়াল টু 5 ডিগ্রি। সেই ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে 5 ইন্টু রেডিয়ানে প্রকাশ করলে পাই ডিভাইডেড বাই 180 এত রেডিয়ান। তাহলে 5 দিয়ে যদি আমরা এটি কাটি, তাহলে 3 5 15 5 30 পাই ডিভাইডেড বাই 36 রেডিয়ান। ধরি ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব সমান এস। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা। তাহলে আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ আর থিটার মান রেডিয়ানে প্রকাশিত কোণ, এই দুটা গুণ করলে আমরা পাচ্ছি 561.997 কিলোমিটার, অর্থাৎ নির্ণয় দূরত্ব 562 কিলোমিটার প্রায়। তাহলে এবার আরেকটা অঙ্ক করবো। অঙ্কটা বেশ মজার অঙ্ক, এমসিকিউ এবং সিকিউ দুইটি ক্ষেত্রে অঙ্কটি আসতে পারে। তোমাদের পাঠ্যবইয়ের 11 নম্বর অঙ্ক। সকাল 9টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ, সেই কোণকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে অঙ্কটা বোঝার জন্য আমি একটা ঘড়ি সংগ্রহ করেছি। দেখো 9টা 30, টাইম এখানে 9টা 30 দেওয়া আছে, ভালোভাবে খেয়াল করো। 9টা 30, দেখো এই 1 ঘন্টার ক্ষেত্রে মিনিটের কাঁটার পরিবর্তন হয় কেমন? 1 ঘন্টার ক্ষেত্রে মিনিটের কাঁটা এই 60 ঘর অতিক্রম করে, এখান থেকে শুরু হয়ে আবার এই জায়গাতে যায়, অর্থাৎ দেখো 60 ঘর, 60 মিনিট, তার মানে 60টা ঘর অতিক্রম করে। এখন এই কেন্দ্রে টোটাল যে কোণ উৎপন্ন করছে, একটু দেখো এই কেন্দ্রে এই ঘড়িটা টোটাল যে কোণ উৎপন্ন করছে এটা কত? 4 সমকোণ। 4 সমকোণ মানে 360 ডিগ্রি। এবং কত ঘর? এই 60 ঘর। তাহলে 1 ঘরের জন্য মিনিটের কাঁটা কত ডিগ্রি অতিক্রম করলো? 6 ডিগ্রি। একইভাবে ঘন্টার কাঁটা,
একটু ঘন্টার কাঁটা খেয়াল করো, 9টা থেকে 10টা, তাহলে 9টা থেকে 10টা বাজবে, 9:30টার সময় ঠিক এই 9 এবং 10 এর মাঝামাঝি এই ঘন্টার কাঁটাটা অবস্থান করবে। তাহলে এখানে কয় ঘর আছে? মোট 5 ঘর, 1 2 3 4 5। তাহলে এই ঘন্টার কাঁটাটা ঠিক 2 ঘরের পরে অর্থাৎ 2.5 ঘরের কাছে অবস্থান করবে। তাহলে মিনিটের কাঁটার অবস্থান হবে 6 এর কাছে। তাহলে 6 থেকে 7 5 ঘর, 7 থেকে 8 আরো 5 ঘর, তাহলে 10 ঘর, 8 থেকে 9 আরো 5 ঘর, 15 ঘর, আর 9 থেকে 10 এর মাঝামাঝি অর্থাৎ 2.5 ঘর, টোটাল 17.5 ঘর এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে আছে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে এক ঘরের জন্য 6 ডিগ্রি, এক ঘরের জন্য 6 ডিগ্রি, তাহলে এখানে 17.5 ঘর। তাহলে একটু অঙ্কটা লিখে নিবা, কারণ আমি ক্লাসের ডিউরেশন খুব বেশি নেই, কারণ আমি অঙ্কটা বুঝিয়ে দিতে যাচ্ছি। তোমরা লিখবা এভাবে যে মিনিটের কাঁটা 1 ঘন্টার ব্যবধানে 60 ঘর অতিক্রম করে এবং ঘন্টার কাঁটা 1 ঘন্টার ব্যবধানে 5 ঘর অতিক্রম করে। অর্থাৎ 9টা 30 মিনিটের সময় মিনিটের কাঁটার অবস্থান হবে 6 ঘরে এবং ঘন্টার কাঁটা অবস্থান হবে 9 এবং 10 এর মাঝামাঝি ঘরে। অর্থাৎ মিনিটের এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কত ঘরের ব্যবধান থাকবে? তাহলে 6 থেকে 9 পর্যন্ত কত ছিল? 15 ঘর, আর 9 থেকে 10 এর মধ্যে ছিল 2.5 ঘর। তাহলে মোট আমার হবে 17.5 ঘর, তাই তো হলো। এই 17.5 ঘর, তাহলে এক ঘরের জন্য কত ডিগ্রি? 6 ডিগ্রি। তাহলে 17.5 ঘরের জন্য কত ডিগ্রি হবে? 17 সমস্ত 2 এর 1 ইন্টু 6 ডিগ্রি। তার মানে এটা ক্যালকুলেশন করলে 35/2 ইন্টু 6 ডিগ্রি। তাহলে দেখি আমরা একটু ক্যালকুলেটর থেকে 35 ইন্টু 6 ভাগ 2 সমান 105 এত ডিগ্রি। দেখো এই ঘন্টা আর মিনিটের কাঁটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে, রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। তা রেডিয়ানে প্রকাশ করলে আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, π/100 রেডিয়ান। তাহলে পায়ের মান তো জানি 3.1416, তাহলে এটা করি ইন্টু 3.1416 ভাগ 180, তাহলে 1.8326 রেডিয়ান। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আজকের লেকচারের উপর তোমাদের CW এবং SW থাকবে, সেটা একটু লিখে নাও। CW অনুশীলনী 8.1 এর 1 নাম্বার ক এর 2, খ এর 2 এবং 8 নাম্বার অঙ্ক। SW থাকবে 4, 5, 9 ও 13, এই 4টা অঙ্ক। নির্দেশনা অনুযায়ী CW এবং SW অবশ্যই সাবজেক্ট টিচারের কাছে সাবমিট করবে। আজকের লেকচার থেকে আশা করি তোমরা উপকৃত হয়েছ। তারপরেও যদি কোনো অঙ্কে প্রবলেম থাকে সাবজেক্ট টিচারের সাথে কথা বলবে এবং সমাধান করে নেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ক্লাসে দেখা হবে এই কামনায়। আল্লাহ হাফেজ।